আমার নাম মৌসুমী। আমি দিল্লির একটি বড় হাসপাতালের প্রসূতি বিভাগে অর্থাৎ লেবার রুমে পরিচ্ছন্নতার কাজ করতাম। কিন্তু কেউ জানতো না যে আমি সেই আবর্জনা থেকেই লক্ষ লক্ষ টাকা উপার্জন করতাম। এটা জানলে আপনাদেরও গায়ের লোম খাড়া হয়ে যাবে যে প্রসবের সময় ডাক্তার এবং নার্সরা কী জিনিস আবর্জনায় ফেলে দেন। এমন কি জিনিস যা কেনার জন্য দুনিয়া সোনার দাম দিতেও প্রস্তুত ছিল। ছোটবেলা থেকেই আমি দরিদ্রতা আর অভাব ছাড়া আর কিছুই দেখিনি। আমার বাবা ছিলেন একজন দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক, যিনি সারা দিন কঠোর পরিশ্রম করেও দুবেলা ঠিকমতো খাওয়ার জোগাড় করতে পারেন না। আমি ছিলাম তাদের একমাত্র মেয়ে এবং আমার দুই ভাই ছিল। যখন বাবার শরীর খারাপ হতে শুরু করলো, তখন ঘরে খাওয়ার বন্ধ হয়ে গেল। তার কাশি বাড়তেই থাকলো, শরীর দুর্বল হতে লাগলো এবং একদিন তিনি কাজে যাওয়া পুরোপুরি বন্ধ করে দিলেন। তখন আমার মা সাহস করে ওই সরকারি হাসপাতালেই পরিচ্ছন্নতার কাজ শুরু করলেন, যেখানে আজ আমি কাজ করি। সেটা সামান্য একটি চাকরি ছিল, কিন্তু মায়ের সামান্য বেতন কোনো মতে আমাদের ভাঙাচোরা ঘরটিকে বাঁচিয়ে রেখেছিল। তবে জীবনের ধাক্কা এমনিতেই থামে না। বাবা রোগের সঙ্গে লড়াই করতে করতে একদিন মারা গেলেন। মা পুরোপুরি একা হয়ে গেলেন। তিনি দূর সম্পর্কের এক আত্মীয়ের ছেলে রাজুর সঙ্গে আমার বিয়ে ঠিক করে দিলেন, কারণ ছোটবেলায় বাবা ও তার মধ্যে কথা হয়েছিল যে রাজু আমাকে বিয়ে করবে। অর্থাৎ বাবার সঙ্গে তার আত্মীয়র এ নিয়ে ছোটবেলাতেই কথা হয়ে গেছিল। কিন্তু মা তো জানতো না যে রাজু নেশায় আসক্ত হয়ে পড়েছে। সে দায়িত্ব জ্ঞানহীন এবং সারাক্ষণ নেশাগ্রস্ত, মানুষকে মানুষ বলে মনে করে না। বিয়ের পর যখনই এই সত্যটা সামনে এলো, আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। মা নিজেও সুগারের রোগী ছিলেন এবং তার শরীরও প্রায়ই খারাপ থাকতো। আমার দুই সন্তান হয়েছিল, একটি ছেলে একটি মেয়ে। রাজু কিছুই করতো না, তাই পুরো সংসার চালানোর ভার আমার উপরেই এসে পড়ল। একদিন যখন মায়ের সুগার লেভেল খুব কমে গেল, তখন আমি তার হাত চেপে ধরে বললাম, মা, এবার তুমি বিশ্রাম নাও, তোমার জায়গায় আমি কাজে যাচ্ছি। মায়ের চোখে জল চলে আসলো। তিনি বললেন, মারে, আমি তোকে কিছুই দিতে পারলাম না, লেখাপড়াও শেখাতে পারলাম না, এখন এই দরিদ্রতা তোকে উপহার হিসেবে দিয়ে দিচ্ছি। এখন তুই সেই কাজ করবি যা এতদিন আমি করতাম। আমি তার হাত ধরে বললাম, আরে মা, কোনো কাজই ছোট বা বড় হয় না, আর রাজুর সঙ্গে তো আমাকে সংসার করতেই হবে, ঘরের সম্মানটাও তো বজায় রাখা উচিত। ভাগ্য আমাকে ঠিক এই জায়গাতেই দাঁড় করিয়েছিল, যেখানে একদিন আমার মা দাঁড়িয়েছিলেন, আজ আমি সেখানে দাঁড়িয়ে আছি। আমিও সেই হাসপাতালেই সেই একই পোশাকে মায়ের জায়গায় কাজ করতে শুরু করলাম। মা তার সততা আর পরিশ্রম দিয়ে হাসপাতালে একটি বড় পরিচয় তৈরি করেছিলেন, যার কিছু সুবিধা আমি পেয়েছিলাম। কিন্তু ঘরের দারিদ্রতা আগের মতোই রয়ে গেল। স্বামীর নেশা, মায়ের দামি ওষুধ এবং বাচ্চাদের পড়াশোনার খরচ আমার কোমর ভেঙে দিচ্ছিল। আমার বেতন মাসে মাত্র 10,000 টাকা ছিল, কিন্তু মাসের 10 দিন হতে না হতেই সেই টাকা শেষ হয়ে যেত। আমার ডিউটি বেশিরভাগই প্রসূতি বিভাগে থাকতো। মেঝেতে ঝাড়ু লাগাতাম, নোংরা পরিষ্কার করতাম, ওষুধ ও পরিষ্কার করার রাসায়নিকের স্প্রে করতাম। সবাই আমার দায়িত্বে খুব খুশি ছিল। প্রতিদিন রক্ত, ওষুধ আর রাসায়নিকের মিশ্র গন্ধ আমার নাকে লেগে থাকতো। আমার শরীর থেকেও সেই দুর্গন্ধ আসতো। প্রসূতি বিভাগ ছিল এক অদ্ভুত জায়গা। কখনো কোনো শিশুর প্রথম কান্নার আওয়াজ, আবার কখনো কোনো মায়ের চিৎকার। একদিকে যেমন আনন্দের পরিবেশ থাকতো, অন্যদিকে তেমনি কারো কারো আশা ভেঙে যেত। অভিনন্দন দিদি, ছেলে হয়েছে। এই সুখবর দেওয়ার জন্য আমি প্রায়ই রোগীর আত্মীয়র কাছে ছুটে যেতাম। অনেকেই ধন্যবাদ দিত, আবার অনেকে হাসি মুখে 500 টাকার একটি নোট আমার হাতে গুঁজে দিত।
এটা আমার কাছে কোনো গুপ্তধনের চেয়ে কম কিছু ছিল না। আমি সব সময় সবার আগে সুখবর দিতে যেতাম, যাতে কিছুটা বাড়তি টাকা পাওয়া যায়। কিন্তু সেটাও উটের মুখে জিরার মতো মনে হতো। বাড়ি ফিরতেই বাচ্চারা তাদের আবদারের বন্যা বইয়ে দিত। মা, পাশের বাড়ির অমিতের নতুন জুতো এসেছে, আমারগুলো তো ফেটে গেছে। মা, স্কুলের বাচ্চারা যেন জুস নিয়ে আসে, আমাকেও তুমি কালকে কিনে দেবে, আমিও জুস নিয়ে যাব। তাদের কথাগুলো আমার বুকে তীরের মতো বিদ্ধ। আমার সব রোজগার মায়ের ওষুধ আর রাজুর নেশার পেছনে চলে যেত। বাচ্চাদের ইচ্ছেগুলো অপূর্ণই থেকে যেত। রাতের ছাদের দিকে তাকিয়ে ভাবতাম, আমার জীবন কি এভাবেই শুধু পরিচ্ছন্নতার কাজ করতে করতেই কেটে যাবে? দরিদ্রতার এই অন্ধকার কি কখনো শেষ হবে না? কিন্তু একদিন ভাগ্য মোড় নিল এবং এমনভাবে ঘুরে গেল যে আমাকে মাটি থেকে একেবারে আকাশে তুলে দিল। কিন্তু আমি কি জানতাম যে আবর্জনা আমি প্রতিদিন তুলি তার মধ্যেই আমার ভাগ্য লুকিয়ে আছে, সেই সৌভাগ্য যা আমাকে অল্প দিনেই ধনী করে তুলবে। তবে তার জন্য আমাকে সারা জীবন মূল্য দিতে হবে। সেদিন একটি ঝকঝকে কালো গাড়ি আমার বাড়ির সামনে এসে দাঁড়ালো। গলির সব বাচ্চা সেই সময় সেখানে খেলা করছিল। সেই কালো গাড়িটা দেখে তারা অবাক হয়ে গেল। আমাদের গলিতে এমন বড় আর ঝকঝকে গাড়ি আগে কখনো আসেনি। আমিও দরজায় দাঁড়িয়ে অবাক হয়ে গেলাম। আমার ঘরের সামনে ওই গাড়িটি এসে থামলো। আমি ভাবলাম, এত বড় গাড়ি আমার বাড়িতে কি কাজ? গাড়ি থেকে প্যান্ট কোট পরা একজন পরিচ্ছন্ন মানুষ নামলো। তার পালিশ করা জুতো গলির ধুলোতেও ঝকঝক করছিল। সে একবার আমার ঘরের দিকে তাকালো এবং তারপর আমার দিকে নজর দিয়ে বলল, আপনি কি মৌসুমী? তার কণ্ঠস্বর ছিল গভীর এবং সংযত। আমি ভয় পেতে পেতে বললাম, হ্যাঁ, আমি মৌসুমী, কিন্তু কাজ কি? সে জিজ্ঞেস করলো, আপনি দিল্লির সেই বড় হাসপাতালে প্রসূতি বিভাগে পরিচ্ছন্নতার কাজ করেন? আমার বুক ধকপক করে উঠল। সে আমার কাজের জায়গার সম্পর্কে কিভাবে জানলো? আমি ধীরে ধীরে মাথা নাড়লাম, হ্যাঁ করি। কোনো সমস্যা হয়েছে নাকি? আমার ভয় হলো হাসপাতাল থেকে কোনো অভিযোগ আসেনি তো। কিন্তু সে মুচকি হেসে বলল, না, কোনো সমস্যা নয়, বরং এবার আপনার সব সমস্যা দূর হতে চলেছে। আমি চমকে গেলাম। যদি হাসপাতালের কাজই হতো তাহলে তো সেখানেই ডাকতে পারতো, বাড়ি আসার কি দরকার ছিল? আমি সন্দেহের চোখে তার দিকে তাকিয়ে রইলাম। সে জিজ্ঞেস করলো, আমি কি ভেতরে আসতে পারি? আপনার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। আমি ইতস্তত হয়ে বললাম, ঠিক আছে, আসুন। আমার ছোট্ট ঘর আর ভাঙা দেওয়ালগুলো তার দামি পোশাকের সামনে যেন লজ্জিত দেখাচ্ছিল। সে বসতেই পুরনো চেয়ারটা ক্যাচ ক্যাচ শব্দ করে উঠল। আমি সাহস করে বললাম, দেখুন, আমি অচেনা লোকদের সঙ্গে খুব একটা কথা বলি না, কিন্তু আপনি আমার হাসপাতালের নাম নিলেন। আমি সেখানে 5 বছর ধরে কাজ করছি, আর এর আগে তো আমার মা সেখানে কাজ করতো, সেও প্রায় 15 বছর ধরে কাজ করেছিল। এ কথা শুনে তার চোখে এক ঝলক দেখা গেল। সে বলল, তার মানে আপনি হাসপাতালের ভেতরে সব কিছু জানেন, বিশেষ করে প্রসূতি বিভাগে? আমি বললাম, হ্যাঁ জানি তো, কিন্তু সেখানে সবাই সততার সঙ্গে কাজ করে, কোনো ভুল কিছু কোনোদিন আমি দেখিনি। তাহলে এই ভালো মানুষেরই একটু সুযোগ নিতে হবে, যার বিনিময়ে আপনি এত টাকা পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কিসের সুযোগ? সে হাসলো এবং বলল, আপনাকে তো রোজ আবর্জনা তুলতে হয়, তাই না? সেই আবর্জনার মধ্যেই আপনার জন্য এমন একটা জিনিস আছে যা আপনাকে অল্প দিনে কোটিপতি করে দিতে পারে। তার কথা শুনে মনে হলো যেন কেউ আমার মাথায় হাতুড়ি মারছে। কোটিপতি, তাও আবর্জনা থেকে? এক মুহূর্তের জন্য মনে হলো এই লোকটি হয়তো পাগল, নয়তো আমার সঙ্গে মজা করছে। আমার দারিদ্রতা নিয়ে মজা করতে এসেছেন নাকি? আমার কণ্ঠস্বর এক মুহূর্তের মধ্যে কঠোর হয়ে গেল। মানছি আপনারা ধনী,
আর আমরা আবর্জনার নোংরা পরিষ্কার করি। আমরা তো কখনোই আপনাদেরকে অপমান করতে যাই না, তাহলে আপনারা কেন এখানে আমাকে অপমান করতে এসেছেন? দেখুন, আমাকে আমার মতো বাঁচতে দিন, এখান থেকে দয়া করে চলে যান। সে আমার কথায় রাগ না করে হালকা হাসল। মৌসুমী দেবী, যে কথাটি আমি আপনাকে বলতে যাচ্ছি সেটা হয়তো আপনার হাসপাতালের বড় ডাক্তারও জানেন না, কারণ এটা ভারতবর্ষ আর এখানকার মানুষের এ বিষয়ে কোনো ধারণাই নেই যে মহিলাদের সন্তান জন্ম দেওয়ার পর একটি দামি জিনিস ফেলে দেওয়া হয়, যা থেকে হাজার নয় লক্ষ লক্ষ টাকা উপার্জন করা যায়। তার কথায় এমন কিছু ছিল যা আমার রাগ কৌতূহলে বদলে দিল। কোন জিনিস? কেমন দামি জিনিস? সেটা আমি বলবো। সে তার পকেট থেকে ভাঁজ করা একটি কাগজ বার করলো। কাল থেকে যখনই কোনো ডেলিভারি হবে, আপনি আবর্জনার মধ্য থেকে সেই জিনিসটা বার করে আলাদা এই প্যাকেটে ভরে দেবেন। ঠিক আছে, আবর্জনা থেকে কিছু জিনিস দিতে হবে তো রেখে দিতে পারবো, আমি আগ্রহ নিয়ে বললাম। কিন্তু বলুন তো জিনিসটা কি? সে কাগজটা আমার দিকে এগিয়ে দিল। এতে সব লেখা আছে, এটা মনোযোগ দিয়ে পড়ে নিন। কাল থেকে আপনার কাজ শুরু হবে, আমি নিজেই আপনার সঙ্গে যোগাযোগ করব। এই বলে সে উঠে বাইরে চলে গেল। আমি তাকে দেখতেই থাকলাম যতক্ষণ না তার কালো গাড়ি গলির মোড় থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে। তারপর আমি কাঁপতে কাঁপতে কাগজটা খুললাম। তাতে শুধু একটাই শব্দ লেখা ছিল, একটা মেডিকেল শব্দ, যা আমি কখনো কখনো নার্সদের মুখে শুনতাম কিন্তু তার অর্থ বুঝতাম না। আমি শব্দটা বারবার পড়লাম, বুঝতে পারছিলাম না সেই অকেজো জিনিসটা কিভাবে এত দামি হতে পারে, যা ডাক্তার এবং নার্সরা ব্যবহৃত তুলো এবং ব্যান্ডেজের সঙ্গে ফেলে দেন। আমার মন বলছিল যে এটা কোনো প্রতারণা, কোনো চাল, কিন্তু বুদ্ধি বলছিল যদি এর কথা এতটুকু সত্যতা থাকে তবে আমার আর আমার বাচ্চাদের জীবন পুরোপুরি পাল্টে যাবে। এই একটা শব্দ আমার মধ্যে লোভ আর ভয়ের এমন এক লড়াই তৈরি করে দিল, যার ফয়সালা পরের দিন হাসপাতালের প্রসূতি বিভাগে হওয়ার ছিল। সেই রাতে আমার ঘুম এলো না, বিছানায় এপাশ ওপাশ করতে লাগলাম। কাগজে লেখা সেই শব্দটি আমার মাথায় ঘুরতে লাগলো। সেই অচেনার মানুষটি, তার আত্মবিশ্বাসী চোখ আর কোটিপতি হওয়ার কথা, সব কিছুই কোনো স্বপ্নের মতো মনে হচ্ছিল। এমন একটি স্বপ্ন যা যেমন ছিল ভয়ঙ্কর তেমনি ছিল সুন্দর। একদিকে আমার ভয় আমাকে সেই কাজটা করতে বারণ করছিল, অন্যদিকে আমার ঘরের অবস্থা, বাচ্চাদের ক্ষুধার্ত মুখ, মায়ের অসুস্থতা আমাকে সেই পথে ঠেলে দিচ্ছিল। আমি উঠে কোণে ঘুমিয়ে থাকা আমার বাচ্চাদের দেখলাম। চাঁদের হালকা আলো তাদের নিষ্পাপ মুখের উপর পড়ছিল। তাদের ছেঁড়া জামা কাপড় আর দুর্বল শরীর দেখে আমার ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছিল। না, আমি আমাদের জীবন এভাবে নষ্ট হতে দেব না। আমি নিজেই বললাম, যদি সেই আবর্জনার মধ্যেই আমার ভাগ্যের সোনা লুকিয়ে থাকে তবে আমি তা বের করেই নেব। এই ভাবতে আমার ভয়ের ভাব একটু কমে গেল, বা বলতে পারেন উধাও হয়ে গেল। তার জায়গায় এক অদ্ভুত সাহস আর বেপরোয়া ভাব জন্ম নিল। পরের দিন সকালে যখন আমি হাসপাতালের জন্য তৈরি হয়েছিলাম, আমার বুক আগের চেয়ে জোরে ধকপক করছিল। আমি আমার কাজের ব্যাগে একটি অতিরিক্ত পরিষ্কার ব্যাগ লুকিয়ে নিলাম। হাত কাঁপছিল কিন্তু ইচ্ছে ছিল পাকা। যখন হাসপাতালে পৌঁছলাম সব কিছু একই রকম ছিল, সেই করিডোর, সেই লোক, সেই দুর্গন্ধ। কিন্তু আজ সব যেন অন্যরকম লাগছিল। তখন প্রতিটি মুখই যেন আমাকে সন্দেহের চোখে দেখছে বলে মনে হচ্ছিল। মৌসুমি, আজ বড্ড চুপচাপ লাগছে, শরীর ঠিক আছে? সিস্টার মিনা পাশ দিয়ে যাওয়ার সময় আমাকে জিজ্ঞেস করলেন। তিনি ছিলেন হাসপাতালের পুরনো এবং কড়া মেজাজের নার্স। আমি চমকে উঠলাম। হ্যাঁ সিস্টার, আমি ঠিক আছি,
রাতে ঘুম হয়নি। চলো কাজে মন দাও। আজ সকালে সকালে 3টি ডেলিভারি কেস এসেছে, প্রসূতি বিভাগ একদম পরিষ্কার থাকা চাই। তিনি নির্দেশ দিয়ে এগিয়ে গেলেন। তার কথা শুনে আমার হৃদস্পন্দন আরও বেড়ে গেল। 3টে কেস মানে তিনটে সুযোগ। আমি তাড়াতাড়ি আমার ঝাড়পোঁছ তুলে নিলাম এবং প্রসূতি বিভাগের দিকে এগিয়ে গেলাম। আমি পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করছিলাম, কিন্তু আমার মনোযোগ ছিল ভেতর থেকে আসা আওয়াজের দিকে। বারবার দরজার কাঁচ দিয়ে ভেতরে উঁকি দেওয়ার চেষ্টা করছিলাম। সময় ধীরে ধীরে কাটছিল আর আমার অস্থিরতা বাড়ছিল। তারপর সেই মুহূর্তটা এলো। প্রথম ডেলিভারিটা শেষ হলো। নার্সরা বাচ্চাকে পরিষ্কার করলো, ওয়ার্মারে রাখলো এবং তারপর বাড়ির লোকেদের সুখবর দিল, অভিনন্দন, আপনার মেয়ে হয়েছে। এই লোকটি তার মেয়ের দিকে এগিয়ে গেল। মেয়ের বাবা আনন্দে কাঁপতে কাঁপতে 500 টাকার একটি নোট আমার দিকে বাড়িয়ে দিল। কিন্তু আজ আমার নজর সেই নোটের দিকে ছিল না, ছিল সেই আবর্জনার পাত্রের দিকে, যেখানে নার্স রক্ত আর তুলোর মাখা অনেক জিনিসের সঙ্গে সেই দামি জিনিসটাও ফেলে দিয়েছিলেন। ডাক্তার ও নার্সরা ঘর থেকে বেরিয়ে যেতেই আমি ঝটপট পরিষ্কার করার অজুহাতে ভেতরে ঢুকে পড়লাম। দরজাটা হালকা করে বন্ধ করলাম এবং দ্রুত আবর্জনার পাত্রের দিকে এগিয়ে গেলাম। আমার হাত কাঁপছিল, কপালে ঘাম জমেছিল। আমি জীবনে কখনো চুরি করিনি, আর এই কাজটা আমার কাছে পৃথিবীর সব থেকে কঠিন বলে মনে হচ্ছিল। সাহস করে আমি আবর্জনার পাত্রে হাত দিলাম। রক্ত আর বাকি নোংরা দেখে আমার বমি এসে গেল, কিন্তু সেই অচেনা লোকটার কথা আমার কানে বাজছিল। এটা আমাকে অল্প দিনে কোটিপতি করে তুলতে পারে। আমি তার বলা সেই নিশানার জিনিসটি নিয়ে নিলাম এবং আমার থলে ব্যাগে ভরে নিলাম। ঠিক তখনই দরজা হঠাৎ করে খুলে গেল এবং একজন জুনিয়র নার্স ভেতরে এসে গেল। আরে মৌসুমিদি, তুমি এখনও এটা পরিষ্কার করোনি? তাড়াতাড়ি করো, আমাদের আজকের রোগী তো চলে এসেছে। আমি যেন ধরা পড়ে গেছিলাম। তাড়াতাড়ি সেই ব্যাগটা বালতির নিচে লুকিয়ে দিলাম। হ্যাঁ ম্যাডাম, 5 মিনিটের মধ্যেই পরিষ্কার করে দিচ্ছি। আমি ঘাবড়ে গিয়েছিলাম। সে চলে যাওয়ার পর আমার যেন প্রাণ ফিরে এলো। ব্যাপারটা ধরা পড়ে গেলে একদম সব কিছু শেষ হয়ে যেত। সন্ধ্যা পর্যন্ত আমি এভাবেই ভয় পেতে পেতে লুকিয়ে আরও 2টো থলে জমা করলাম। ছুটির সময় হলে আমি সেই থলেটা নিজের ব্যাগের মধ্যে ভরে নিলাম এবং হাসপাতালের পেছনের গেট দিয়ে চলে গেলাম। সেই গেটটা সাধারণত কমই ব্যবহার হতো। সেখানে পৌঁছে আমি সেই লোকটার ফোনে একটা ফোন করলাম। আমি পেছনের গেটে আছি। আমি কাঁপতে কাঁপতে তাকে বললাম, 5 মিনিটেই আসছি, ওখান থেকে কোথাও যাবেন না। হঠাৎ 5 মিনিট পর সেই কালো গাড়িটা অন্ধকার থেকে বেরিয়ে এলো। লোকটি গাড়ি থেকে নেমে আমার দিকে এগিয়ে গেল। আমি কিছু না বলে সেই থলেটা তার হাতে দিয়ে দিলাম। সে থলেটা গাড়ির পেছনের সিটে ছুঁড়ে রাখলো এবং পকেট থেকে নোটের মোটা একটা বান্ডিল বের করে আমার হাতে গুঁজে দিল। এটা তোমার আজকের পরিশ্রম, সে হেসে বলল। আমি কাঁপতে কাঁপতে নোটগুলো ধরলাম। জীবনে এত টাকা একসঙ্গে আমি কখনো দেখিনি। এগুলি ছিল 500 টাকার অনেকগুলি নোট, হয়তো 800-এরও বেশি। আমার পুরো মাসের বেতন 10,000 টাকা ছিল, আর এটা ছিল তার 10 গুণ। এত টাকা দেখে এই কথাটা আমার মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো। সে হাসলো আর বলল, বলেছিলাম না, এটা আবর্জনা নয়, সোনা। তারপর সে গাড়িতে বসে দ্রুত সেখান থেকে চলে গেল। আমি সেখানেই দাঁড়িয়ে নোটগুলোর দিকে তাকিয়ে রইলাম। চোখে জল চলে এলো। ভয়, অপরাধবোধ আর লজ্জার যে অনুভূতি ছিল, তার ওপর এখন লোভ আর আনন্দ ভারী হয়ে উঠেছিল। সেই মুহূর্তে আমি আমার ক্ষুধার্ত ছেলে মেয়ে, অসুস্থ মা এবং একটি উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলাম। আমি সেই মুহূর্তেই ঠিক করে নিলাম, এখন থেকে আমি রোজ এই কাজ করব। হাসপাতাল থেকে বাড়ি পর্যন্ত রাস্তাটা যেন আমি হাওয়ার মতো পার হয়ে গেলাম।
হাতে ধরা নোটের বান্ডিল এখন আমার কাছে কাগজের টুকরো বলে মনে হচ্ছিল না। সেগুলো ছিল আমার বাচ্চাদের আশা, আমার স্বপ্ন এবং আমার মায়ের সুস্থতার গ্যারান্টি। ভয় আর অপমানের অনুভূতি এখন কোথাও যেন পেছনে পড়ে গিয়েছিল, আর তার জায়গায় এক অদ্ভুত নেশাগ্রস্ত আনন্দ দখল করে নিয়েছিল। জীবনে প্রথমবার আমার মনে হলো আমি আর অসহায় নই, আমি শক্তিশালী। বাড়ি যাওয়ার আগে আমি সোজা সেই ওষুধের দোকানে গেলাম যেখানে আমি সব সময় মায়ের ওষুধ ধারে কিনতাম। ভাই, মায়ের সুগার আর ব্লাড প্রেশারের ওষুধ নিয়েছিলাম না, সেই টাকা দিতে এসেছি। আমি তাদেরকে মোট ২,০০০ টাকা দিলাম, যে টাকা বাকি ছিল। তারপর আরও ২ মাসের ওষুধ কিনে নিলাম। দোকানদারের চোখ তো যেন বড় বড় হয়ে গেল, তার সুর সঙ্গে সঙ্গে পাল্টে গেল। আরে দিদি, এক্ষুনি দিচ্ছি, আপনি একটু বসুন। আজ প্রথমবার আমি অর্থের শক্তির আসল মানে বুঝতে পারলাম। সেখান থেকে আমি ফল আর সবজির দোকানে গেলাম। সেই সব ফল কিনলাম যেগুলো দেখে আমার বাচ্চারা সব সময় বলতো, মা আমাকে এই ফলটা কিনে দেবে। তারপর মুদি দোকান থেকে মাসের সব জিনিসপত্র কিনলাম। শেষে বাচ্চাদের কাপড়ের দোকানে গিয়ে তাদের জন্য নতুন জামা কাপড় আর ঝকঝকে জুতো কিনলাম। যখন আমি বাড়ি পৌঁছলাম, আমার 2 হাত থলেতে ভরে গিয়েছিল। মা দেখো, আমার ছেলে একটা থলে থেকে নতুন শার্ট বের করে আনন্দে চিৎকার করে উঠল। আমার মেয়ে নতুন জুতো বুকে জড়িয়ে ধরল। তাদের মুখে যে সত্যের আনন্দ ছিল তা দেখে আমার মনে হলো আমি কোনো পাপ করিনি, বরং সবচেয়ে ভালো কাজ করেছি। মা আমাকে হাত ধরে এক কোণে নিয়ে গেলেন। তার মুখে আনন্দের সাথে উদ্বেগও ছিল। মৌসুমি, এসব কোথা থেকে এলো? তুই কোথাও থেকে ধার করেছিস নাকি? দেখ, আমরা গরিব হতে পারি কিন্তু ধার করে কোনোদিনও খাইনি। আমি এই প্রশ্নের জন্য তৈরি ছিলাম। না মা, হাসপাতাল থেকে বোনাস দিয়েছে, বলেছে তুমি আর তোমার মা এত বছর ধরে সততার সঙ্গে কাজ করেছো, তাই এটা তোমার পুরস্কার। আমি নিখুঁতভাবে মিথ্যে বলেছিলাম। মা পুরোপুরি বিশ্বাস তো করলেন না, কিন্তু চুপ করে গেলেন। ভগবান তোমার মঙ্গল করুক, তিনি আমার মাথায় হাত রেখে বললেন। এর মধ্যেই আমার স্বামী রাজু, যে হয়তো কোণেই কোথাও ঘুমিয়েছিল, গোলমাল শুলে উঠে গেল। নতুন জিনিসপত্র এবং জামা কাপড় দেখে তার চোখে লোভ ঝলমল করে উঠল। বাহ বাহ, মনে হচ্ছে হয়তো অনেক টাকা পেয়েছিস। বেশ, এখন আমাকেও কিছু টাকা দে, বন্ধুরা অপেক্ষা করছে। আগে আমি তার কথা শুনে ভয় পেতাম এবং তাকে টাকা দিয়ে দিতাম, কিন্তু আজ আমার মধ্যে এক নতুন মৌসুমি ছিল। কোনো টাকা হবে না, আমি ঠান্ডা গলায় বললাম। এই টাকা বাচ্চাদের কাপড় আর মায়ের ওষুধের জন্য, তোমার নেশার জন্য নয়। সে রাগে আমার দিকে ঝাঁপিয়ে পড়ল। তোর সাহস কি করে হলো আমার মুখের উপর জবাব দিচ্ছিস? সাহস টাকা থেকে আসে রাজু, আমি তার চোখে চোখ রেখে বললাম এবং 500 টাকার একটি নোট তার দিকে ছুঁড়ে মারলাম। এই নে, আর এখন সারা দিন আমাকে নিজের মুখ দেখাবি না। সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর নোটটা তুলে বিড়বিড় করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। আজ আমি শুধু টাকা উপার্জন করিনি, আমি আমার হারানো সম্মান আর আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলাম। সেদিন থেকেই এটা আমার রোজকার কাজ হয়ে গেল। আমি প্রতিদিন হাসপাতালে যেতাম, কিন্তু উদ্দেশ্য শুধু পরিষ্কার করা ছিল না। আমি শিকারীর মতো প্রসূতি বিভাগের বাইরে ঘুরতাম, আমার শিকারের জন্য অপেক্ষা করতাম। প্রথম দিনের ভয় এখন অভ্যাসে পরিণত হয়েছিল। আমি জানতাম কখন ঘরে যেতে হবে, কিভাবে নার্সদের নজর এড়াতে হবে এবং কিভাবে পরিষ্কারের সাথে কাজ করতে হবে। এখন সেই আবর্জনার পাত্রটা আমার কাছে নোংরা মনে হতো না, সেটা যেন গুপ্তধনের বাক্স বলে মনে হতো। প্রতি সন্ধ্যায় আমি পেছনের গেটে সেই কালো গাড়ির লোকটির সঙ্গে দেখা করতাম।
আমি তাকে থলে দিতাম, সে আমাকে নোটের বান্ডিল দিত, আর আমরা দুজনেই কিছু না বলেই যার যার পথে চলে যেতাম। কয়েক সপ্তাহের মধ্যে আমার ঘরের চেহারা পুরোপুরি পাল্টে গেল। ভাঙা খাটের জায়গায় নতুন বিছানা এলো, রান্নাঘরে সব জিনিস মজুদ ছিল, বাচ্চারা ভালো খাওয়ার আর ভালো জামা কাপড় পরা শুরু করলো। মায়ের শরীরও অনেক ভালো হয়ে গেছিল। কিন্তু এই পরিবর্তন শুধু আমার ঘরের জন্যেই সীমাবদ্ধ ছিল না, পাড়ার লোকেরাও এটা লক্ষ্য করতে লাগলো। হঠাৎ একদিন এক প্রতিবেশী বলে উঠল, আরে বাহ মৌসুমি, তুই তো আজ খুব ঝকঝক করছিস, কোনো লটারি পেয়েছিস নাকি? আমি শুধু হাসতাম। না গো মীরা দিদি, এ সবই ভগবানের কৃপা। আমি জানতাম সবার চোখ আমার উপর, তাদের ফিসফিসানি, মায়ের চিন্তিত দৃষ্টি, সব কিছু আমি অনুভব করছিলাম। কিন্তু প্রাচুর্যের নেশা মাথায় চড়ে গিয়েছিল। অর্থ অদ্ভুত জিনিস, যখন থাকে না তখন সম্মান আর আত্মা দুটোই পিষে যায়, আর যখন আসে তখন মানুষকে নিজের আসল অবস্থা ভুলিয়ে দেয়। আমার সঙ্গেও ঠিক তেমনই হচ্ছিল। আমি আর সেই পুরনো ভীতু মৌসুমি ছিলাম না, যে সবার সামনে হাত জোর করে মাথা নুইয়ে সব সময় দাঁড়িয়ে থাকতো। এখন আমার হাঁটার মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল, আমার কণ্ঠে ছিল জোর। আমি ঝুপড়ি ছেড়ে সেই পাড়ার এক কোণে একটা ছোট্ট কিন্তু পাকা বাড়ি ভাড়া নিয়েছিলাম। সেখানে বাড়িতে ছিল ফ্রিজ, টিভি এবং দরকারি সব কিছু জিনিস। আমার বাচ্চারা এখন গলির অন্যান্য বাচ্চাদের মতো ভালো জামা কাপড় পরতো এবং তাদের হাতে দামি খেলনা থাকতো। আমি হাসপাতালের কাজ করছিলাম, কিন্তু আমার আসল গুপ্তদন্ত সেখানেই ছিল। কিন্তু এখন আমি সেখানে ঝাড়ু মোছা করা মৌসুমি মাসি ছিলাম না, বরং মৌসুমি দেবী হয়ে উঠেছিলাম। আমি প্রায়ই নার্স এবং বাকি কর্মীদের জন্য খাবার দাবার নিয়ে যেতাম, কখনো কখনো কাউকে অল্প টাকা দিয়ে সাহায্যও করতাম। আমার এই আচরণ সবাইকে অবাক করে দিয়েছিল, কিন্তু কেউ সরাসরি আমাকে জিজ্ঞেস করার সাহস করতো না। মৌসুমি দেবী, আপনি তো দিন দিন ধনী হয়ে যাচ্ছেন, আমাদেরও বলুন কোন জাদুর বাক্সে হাত দিয়েছেন। একদিন একজন ওয়ার্ড বয় চা খেতে খেতে আমাকে মজা করে জিজ্ঞেস করলো। আমি হাসি মুখে জবাব দিলাম, পরিশ্রম করি, তাই ভগবান ফল দেন। তুমিও পরিশ্রম করো, তুমিও পাবে। কিন্তু ভেতরে ভেতরে আমি সব সময় এক অজানা ভয়ে থাকতাম। রাতে সামান্য আওয়াজ হলেই আমার ঘুম ভেঙে যেত। হাসপাতালের কেউ আমাকে একবার চেয়ে দেখলেই আমার বুক ধক করে উঠত। আমি সব সময় মনে করতাম যেন কেউ আমার পিছন করছে, যেন দেওয়ালেরও কান আছে যা আমার রহস্য শুনছে। আমার লোভ আমাকে প্রতিদিন আগুনে ঠেলে দিচ্ছিল, কিন্তু আমার বিবেক আমাকে প্রতি মুহূর্তে খোঁচা দিত। একদিন আমি রোজকার মতো প্রসূতি বিভাগে পরিচ্ছন্নতার কাজ করছিলাম। ঠিক তখনই প্রধান নার্স মিসেস ডিসোজা হঠাৎ ভেতরে এলেন। তিনি খুব কড়া এবং নীতি মেনে চলা মহিলা ছিলেন। তিনি এলেই সব কর্মী ভয় পেয়ে যেত। মৌসুমি, এই আবর্জনার পাত্রটা এখনো ভেতরে আছে কেন? তিনি কড়া গলায় জিজ্ঞেস করলেন। তুমি জানো এতে ইনফেকশন ছড়াতে পারে? সেই মুহূর্তে আবর্জনার পাত্রে আমার সেই জিনিসটাও রাখা ছিল। আমার রক্ত যেন জমে গেল। হ্যাঁ ম্যাডাম, এই তো তুলে নিয়ে যাচ্ছি। আসলে আরেকজন রোগীর অবস্থা খারাপ ছিল, তাই সেখানেই সাহায্য করতে চলে গিয়েছিলাম। আমি ঘাবড়ে গিয়েছিলাম। তিনি সন্দেহভরা দৃষ্টিতে আমাকে এবং তারপর আবর্জনার পাত্রের দিকে দেখলেন। আজকাল তোমার মনোযোগ কাজে কম আর এদিক ওদিক বেশি থাকছে। মনে রেখো, এটা হাসপাতাল, তোমার ঘর নয়। এখানে ছোট একটা ভুল কারো জীবন কেড়ে নিতে পারে। এই বলে তিনি ঘর থেকে চলে গেলেন। তিনি চলে যাওয়ার পর আমি গভীর নিঃশ্বাস নিলাম। আমার পা কাঁপছিল। এটা ছিল এখনো পর্যন্ত সবথেকে বড় বিপদ। এই ঘটনা আমাকে আরও সতর্ক করতে বাধ্য করলো। কিন্তু আমার ভেতরের লোভ তখনও কমেনি। টাকা আমার ঘরের পরিবেশও পাল্টে দিয়েছিল। আমার স্বামী রাজু এখন আমার সঙ্গে ঝগড়া করতো না বা আমার গায়ে হাতও তুলতো না।
সে জানতো যে তার মদ, তার ফুর্তি এখন আমার টাকার উপর নির্ভরশীল। সে শেয়ালের মতো আমার আশেপাশে ঘুরঘুর করত। মৌসুমি, আজ বন্ধুদের সঙ্গে পার্টির প্ল্যান আছে, আমাকে কয়েক হাজার টাকা দাও না। সে এক সন্ধ্যায় আমার কাছে এসে বলল। আমি টিভি থেকে চোখ না সরিয়ে বললাম, পার্টি? কিসের খুশিতে? তুমি তো কোনো কাজ করো না। আরে মিষ্টি বউ আমার, তুমি যা রোজগার করো সেটা তো আমারই, তাতে একটু একটু অধিকার তো আমারও আছে, তাই না? সে চাটুকারিতার সঙ্গে বলল। আমি রাগের চোখে তার দিকে তাকালাম। তোমার কোনো অধিকার নেই, এটা আমার পরিশ্রমের রোজগার। তারপর আমি ভাবলাম যে যাক, ঝগড়াঝাটি বাড়ি আর কি বা হবে, এই মানুষের সঙ্গে ঝগড়া করা বেকার। আমি পার্স থেকে কিছু নোট বের করলাম এবং তার দিকে ছুঁড়ে মারলাম, এই নে, আর এরপরে এভাবে আমার সঙ্গে কথা বলবি না। সে টাকাগুলো তুলে বিড়বিড় করতে করতে চলে গেল। এখন ঘরে ক্ষমতার ভারসাম্য পুরোপুরি পাল্টে গিয়েছিল। কিন্তু আমার মা আমার এই বদলে যাওয়া অবস্থায় খুশি ছিলেন না। তিনি প্রায়ই আমাকে উদ্বেগ আর বিষণ্ণতা নিয়ে দেখতেন। এক রাতে যখন বাচ্চারা ঘুমিয়ে পড়ল, তিনি আমার সঙ্গে এসে বসলেন। মেয়ে, আমাকে সত্যি করে বল, এসব কি চলছে? এত টাকা কোথা থেকে আসছে? সে বোনাসের কথা আমার হজম হচ্ছে না। আমার ভয় হয় তুই কোনো ভুল পথে চলছিস না তো। আমি তার চোখে চোখ রাখতে পারছিলাম না। মা, তুমি অকারণে চিন্তা করছো, সব ঠিক আছে। তুমি শুধু নিজের স্বাস্থ্যের খেয়াল রাখো আর খুশিতে থাকো। আমরা অনেক দরিদ্রতা দেখেছি, এখন ভালো দিন এসেছে, তাই তার কদর করো। মেয়ে, খারাপ টাকা দিয়ে আসা ভালো দিন কখনো শান্তি দেয় না। মায়ের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তোর চোখে সেই পুরনো সরলতা দেখি না, এটা একটা ভয়ের ব্যাপার। খুব বেশি দেরি হওয়ার আগে আমাকে সব কিছু বলে দে। আমি কিছু না বলে ঘর থেকে চলে গেলাম। মায়ের চোখের জল আমার হৃদয়ের গভীরে আঘাত করছিল, কিন্তু এখন ফেরার রাস্তা বন্ধ হয়ে গেছিল। আমি সেই পাকে গলা পর্যন্ত ডুবে গিয়েছিলাম, যেখান থেকে বের হওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। কয়েক মাসের মধ্যেই আমি ধনী হয়ে উঠেছিলাম। আমার কাছে সেই সব কিছু এসে গেছিল যা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। আমি ভাড়ার বাড়ি ছেড়ে নিজের ছোট্ট একটি বাংলো কিনেছিলাম। আমার ঝুপড়ির জীবন এখন শুধু স্মৃতি হয়ে গিয়েছিল। কিন্তু আমি কাজ ছাড়িনি। আমার লোভ আমাকে প্রতিদিন সেই হাসপাতালের প্রসূতি বিভাগে টেনে নিয়ে আসতো। আমি তখনও সেই পুরনো সাধারণ পোশাক পরেই থাকতাম, যাতে কেউ সন্দেহ না করে। দিন রাত আমি পরিচ্ছন্নতার কাজ করতাম এবং যখনই আমার কাজের সেই জিনিসটা পেতাম সেটা ব্যাগে লুকিয়ে নিয়ে নিতাম এবং সন্ধ্যায় সেই কালো গাড়ির লোকটিকে দিয়ে দিতাম। সেই লোকটি আমার সাহায্যকারীও ছিল, আবার আমার সবথেকে বড় ভয়ও ছিল। এত মাসে আমাদের মধ্যে কাজ ছাড়া আর কোনো কথাই হয়নি, কিন্তু এক সন্ধ্যায় যখন আমি তাকে থলে দিলাম এবং সে আমাকে টাকার বান্ডিল দিল, তখন আমি সাহস করে জিজ্ঞেস করলাম, সাহেব, একটা কথা জিজ্ঞেস করব? সে আমার দিকে তাকিয়ে বলল, জিজ্ঞেস করো। আসলে আপনি এই আবর্জনা নিয়ে কি করেন? এটা এত দামি কেন? সে কিছুক্ষণ চুপ রইল, তারপর হাসল। তোমার টাকার সঙ্গে দরকার না, তার বিস্তারিত তথ্যের সঙ্গে। বেশি জানার চেষ্টা করো না, শুধু এতটুকু বুঝে নাও যে এই জিনিসটি অন্য দেশে পাঠানো হয়, যেখানে লোকেরা এর ভালো দাম দেয়। কিন্তু কেন? আমি আবার জিজ্ঞেস করলাম। সে বলল, মৌসুমী দেবী, একজন মানুষের আবর্জনা আরেক মানুষের গুপ্তধন। এই বলে সে গাড়ির কাঁচ তুলে নিল এবং চলে গেল। তার উত্তর আমার মনে অনেক প্রশ্ন রেখে গেল। আমি এই কাজের সঙ্গে যত জড়িয়ে পড়ছিলাম, তত আমার ভয় আর অস্থিরতা বাড়ছিল। হাসপাতালে এখন পরিস্থিতি পাল্টে গেছিল। এখন সবাই জানতো যে আমি হঠাৎ ধনী হয়ে উঠেছি। ডাক্তার এবং নার্সরা এখন প্রায়ই আমাকে থামিয়ে সেই বিষয়ে জিজ্ঞেস করতো। সবচেয়ে বেশি সিস্টার রিনা আমাকে এই বিষয়ে জিজ্ঞেস করতো, যার নজর সব সময় আমার দিকে থাকতো। তিনি প্রায়ই আমাকে প্রসূতি বিভাগের আশেপাশে এমনিতেই ঘুরতে দেখে ধরে নিতেন।
মৌসুমি, তোমার ডিউটি তো সকালের শিফটে শেষ হয়ে গেছে, তাহলে তুমি এই সময় এখানে কি করছো? এক দুপুরে তিনি আমাকে করিডোরে থামালেন। ও, আমি শুধু বাইরে যাচ্ছিলাম, তার আগে একটু দেখে গেলাম যে কি কাজ হচ্ছে। আমি ভয় পেয়ে গেলাম। তিনি হেসে ব্যঙ্গ করে বললেন, কাজ? কি কাজ হচ্ছে তা দেখে তোমার কি লাভ? আর আজকাল কাজ তো তুমি অনেক বেশিই করছো মৌসুমি। এত কাজ করছো যে তোমার ঝুপড়ি এখন মহল হয়ে গেছে। আমাদের তো দেখাও কোনো দিন। তার কণ্ঠে লুকিয়ে থাকা সন্দেহ আমার হৃদয়ে বিপদের ঘণ্টা বাজাচ্ছিল। আমি কথাটা ঘোরানোর চেষ্টা করলাম, আসলে ম্যাডাম, ভগবান যাকে দেন তাকে দুহাত ভরে দেন। আমার গরিবের উপরও তার কৃপা হয়েছে, তাতে অবাক হওয়ার কি আছে ম্যাডাম? তিনি চোখ পাকালেন। অবাক হওয়ার বিষয় তো এটাই যে ভগবানের কৃপা শুধু প্রসূতি বিভাগের আবর্জনার পাত্রেই কেন বর্ষায়। একথা শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল। কি? তিনি কি কিছু জানতে পেরেছেন? তিনি কি আমাকে দেখে ফেলেছেন? আমি কোনো জবাব না দিয়ে সেখান থেকে বেরিয়ে গেলাম। প্রথমবারের মতো মনে হলো এবার আমার খেলা শেষ হয়ে গেছে। বাড়ি পৌঁছে দেখলাম মা পূজার চাটাইয়ে বসে আছেন, চোখ থেকে জল গড়াচ্ছে। আমাকে দেখেই তিনি হাত জোর করে ভগবানের দিকে তাকালেন। হে ভগবান, যদি আমার মেয়ে ভুল পথে চলে গিয়ে থাকে, যদি এই টাকা কোনো খারাপ কাজ থেকে এসে থাকে, তবে তাকে শুধরে দাও, অথবা এই পাক থেকে তাকে বার করে আনো। তার কথাগুলো আমার বুকে তীরের মতো বিঁধছিল। মা এই কথা বলছিল তার নিজের মেয়ের জন্য। আমি চিৎকার করে উঠলাম। তিনি উঠে দাঁড়ালেন, চোখে স্নেহ মমতার বদলে রাগ ছিল। হ্যাঁ মৌসুমি, কারণ আমি কোনো চোর বা পাপীর মা হতে চাই না। সত্যি বল, এই টাকা কোথা থেকে আসছে? নয়তো কাল আমি নিজে হাসপাতালে গিয়ে সবার কাছে জিজ্ঞেস করব। তার কথা শুনে আমি ভেঙে পড়লাম। তার পায়ের কাছে পড়ে কাঁদতে লাগলাম। মা, আমাকে ক্ষমা করে দাও, আমি নিরুপায় ছিলাম। বাচ্চাদের ক্ষুধার্ত দেখতে পারতাম না, তোমাকে ওষুধ ছাড়া কষ্ট পেতে দেখতে পারতাম না। মা কঠোরভাবে বললেন, অসহায়তা মানুষকে পাপের মধ্যে ঠেলে দেয়, মানুষকে লোভী বানিয়ে দেয়। তিনি আমাকে ঝটকা দিয়ে দূরে সরিয়ে দিলেন। তুই আমাদের সম্মান মাটিতে মিশিয়ে দিলি। সেই রাতে আমি ঘুমাতে পারলাম না। মায়ের কথা, সিস্টার মীরার সন্দেহ ভরা দৃষ্টি এবং সেই অচেনা লোকটির সন্দেহ ভরা কথা, সব আমার মাথায় হাতুড়ির মতো চলছিল। মনে হচ্ছিল যেন আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। পরের দিন ভারী মন নিয়ে আমি হাসপাতালে পৌঁছলাম। আমি ভেবেছিলাম আজ শেষবারের মতো এই কাজ করব। তারপর সেই লোকটার সঙ্গে দেখা করে স্পষ্ট বলে দেব যে আমি আর এটা করতে পারবো না। আমার কাছে এখন এত টাকা আছে যে আমি নিশ্চিন্তে ছোটোখাটো কোনো কাজ শুরু করতে পারি। আমি আবার লকার খুললাম। ইউনিফর্ম থেকে একটা ভাঁজ করা কাগজ পড়ল। আমার বুক ধক করে উঠল। কাঁপতে কাঁপতে আমি কাগজটি খুললাম। তাতে লেখা ছিল, আমি জানি তুমি আবর্জনা থেকে কিভাবে কি করো। এক মুহূর্তের জন্য আমার শ্বাস বন্ধ হয়ে গেল। পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। কে কে এটা লিখেছে? কে আমার রহস্য জানতে পারল? মস্তিষ্ক দ্রুত চলতে শুরু করলো। এটা কি প্রধান নার্স মিসেস ডিসোজা, নাকি অন্য কোনো পরিচ্ছন্নতা কর্মী যার আমার উপর রাগ আছে, নাকি সিস্টার মীরা? হ্যাঁ, তিনিই হতে পারেন। তার সন্দেহ ভরা চোখ আর কথাগুলো মনে পড়ে গেল আমার। আমার বুক ধকপক করতে লাগলো। আমি কাগজটা মুঠোয় ভরে পকেটে ঢুকিয়ে নিলাম এবং এমন দেখালার চেষ্টা করলাম যেন কিছুই হয়নি। কিন্তু ভেতর থেকে আমার পুরো শরীর কাঁপছিল। ইউনিফর্ম পাল্টে আমি কাজে লেগে গেলাম, কিন্তু মনোযোগ ছিল অন্য কোথাও। আমার চোখ বারবার সিস্টার মীরাকে খুঁজছিল। তিনি নার্সিং স্টেশনে অন্য নার্সদের সঙ্গে বসে হাসাহাসি করছিলেন। তার মুখ একদম স্বাভাবিক ছিল। এটা কি আমার ভ্রম, নাকি কেউ মজা করছে? আজ আমি প্রসূতি বিভাগের দিকে যাওয়ার সাহসই করতে পারছিলাম না। অন্য ওয়ার্ডে পরিষ্কারের কাজ করতে লাগলাম।
কিন্তু সব সময় মনে হচ্ছিল যেন কেউ পেছনে দাঁড়িয়ে আছে, যেন কারো নজর আমার উপর। প্রতিটা আওয়াজে বুক ধক করে উঠছিল। হাসপাতালের বিল্ডিং আজ আমার কাছে জেলখানার মতো মনে হচ্ছিল। ডিউটি শেষ হতেই আমি পোশাক পাল্টে তাড়াতাড়ি বেরিয়ে যেতে লাগলাম। আমি ঠিক করে নিয়েছিলাম যে আজ সেই কালো গাড়ির লোকটার সঙ্গে দেখা করব না। কিছুদিন বিরতি নেব, যতক্ষণ না এই ব্যাপারটা ঠান্ডা হচ্ছে। আমি হাসপাতালের পেছনের করিডোর দিয়ে যাচ্ছিলাম। সেটা সব সময় ফাঁকাই থাকতো। ঠিক তখনই পেছন থেকে একটা আওয়াজ এলো, মৌসুমি। এটা ছিল সিস্টার মীরার গলা। আমি ঘুরে দেখলাম তিনি দাঁড়িয়েছিলেন, মুখ একেবারে গম্ভীর। দাঁড়াও মৌসুমি, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। আমার রক্ত শুকিয়ে গেল। হ্যাঁ সিস্টার, কি কথা আছে বলুন। আসলে আমার একটু তাড়া আছে, আমার বাড়ি যেতে হবে, বাচ্চারা একা আছে তো। আমি অজুহাত দিলাম। তিনি বললেন, ডিউটি তো শেষ হয়ে গেছে, কিন্তু তোমার সেই বিশেষ কাজটা এখনো বাকি আছে, তাই না? তার কণ্ঠস্বর ছিল ঠান্ডা এবং কঠোর। তখন আমি বুঝলাম বাঁচার কোনো পথ নেই। আমি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। তিনি বললেন, আমি তোমাকে কালো হাসপাতালের পেছনের ওই কালো গাড়ির লোকটার কাছে দেখেছিলাম। সে কে? সে সামনের দরজা দিয়ে আসে না। আমার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। আমি দেওয়ালে ভর দিয়ে মাটিতে বসে হাউমাউ করে কাঁদতে লাগলাম। সিস্টার, প্লিজ কাউকে বলবেন না, আমি ধ্বংস হয়ে যাব, আমার বাচ্চারা অনাথ হয়ে যাবে। তিনি আমার কাছে এসে বললেন। এখন তার কণ্ঠে কঠোরতার বদলে কৌতূহল ছিল। আমি কাউকে বলবো না যদি তুমি সত্যিটা বলো। ওই থলেগুলোতে কি থাকে যা তুমি এত লুকিয়ে নিয়ে যাও? তুমি হঠাৎ করে এত ধনী কিভাবে হয়ে গেলে? আমি ফোপাতে ফোপাতে বললাম, সিস্টার, যখন আপনারা কোনো মহিলার ডেলিভারি করান তখন প্রসবের পর যে ঝিল্লি অর্থাৎ প্লাসেন্টা আবর্জনায় ফেলে দেন, আমি সেটা চুরি করে বিক্রি করি। একথা শুনে সিস্টারের মুখ ঘৃণা আর বিস্ময়ে ভরে গেল। কি পাগল হয়ে গেছো তুমি? এটা তো নোংরা আবর্জনার অংশ, সেটা কে কিনবে? আমি ধীর কণ্ঠে বললাম, আমি জানি না সিস্টার, শুধু সেই লোকটা বলেছিল যে এটার খুব বেশি দাম। কিন্তু কেন? শেষ পর্যন্ত ওটা দিয়ে কি করা যায়? তিনি রাগের সঙ্গে জিজ্ঞেস করলেন। আমি কাঁপতে কাঁপতে বললাম, সে বলেছিল যে এই ঝিল্লি থেকে বড় বড় কোম্পানি ক্রিম আর ইঞ্জেকশন বানায়। সেগুলি বিদেশে বড় বড় মহিলাদের বলিরেখা দূর করার কাজে ব্যবহার করা হয়। এগুলো থেকে নাকি এমন ওষুধ তৈরি হয় যাতে বলিরেখা দূর হয় এবং দীর্ঘদিন তরুণ থাকা যায়। প্লাসেন্ট্রা সেই অ্যান্টি এজিং ক্রিমে ব্যবহার করা হয়। সিস্টার মীরার চোখে এক নীরবতা নেমে এলো। চোখে বিস্ময়, ঘৃণা আর আঘাত সব একসঙ্গে মিশেছিল। তিনি শুনছিলেন এমন এক সত্যি যা তিনি কখনো ভাবেননি। যে জিনিসটা তিনি প্রতিদিন আবর্জনায় ফেলে দিতেন সেটাই আসলে লাখ লাখ টাকার সোনা ছিল, যা এক নারীর শরীর থেকে বেরিয়ে আসে তা আরেক নারীর সৌন্দর্য বৃদ্ধির কাজে লাগে। রহস্য ফাঁস হয়ে গিয়েছিল। সিস্টার মীরার চোখে সন্দেহ এবং বিস্ময়ের ঢেউ চলছিল, যা প্রতি মুহূর্তে পাল্টে যাচ্ছিল। আমি তার পায়ের কাছে বসে আমার ভাগ্যের ফয়সালার জন্য অপেক্ষা করছিলাম, যে তিনি এখন ম্যানেজমেন্টকে ডাকবেন, পুলিশ ডাকবেন এবং আমার সব কিছু শেষ করে দেবেন। এই চিন্তায় আমার মাথা ঘুরছিল, কিন্তু তার নীরবতা বাড়তেই থাকলো। তিনি আমার দিকে নয়, সামনে থাকা দেওয়ালের দিকে তাকিয়েছিলেন, যেন তার মাথায় কোনো গভীর চিন্তা ঘুরছিল। তাহলে তুমি বলছো যে এই জিনিসগুলো বলিরেখা দূর করে? তিনি অবশেষে নীরবতা ভাঙলেন। তার কণ্ঠে রাগ ছিল না, শুধু এক অদ্ভুত দুর্বলতা ছিল। আর মনে হচ্ছিল যেন তিনি এই ভাবছেন যে এটা থেকে লাখ লাখ টাকা কিভাবে পাওয়া যায়। আমি কাঁদতে কাঁদতে শুধু নীরবে মাথা নাড়লাম। বললাম, সিস্টার, আমি আপনাকে যা বলেছি তা সব সত্যি। এখন আপনি আমাকে যে সাজা দেবেন আমি মাথা পেতে নেব।
শুধু আমার বাচ্চাদের খেয়াল রাখবেন। আমার মিনতিতে তিনি যেন মনোযোগ দিলেন না, তার মনোযোগ ছিল অন্য কোথাও। সেই লোকটা প্রতি থলের জন্য কত টাকা দেয় তোমাকে? প্রতিদিন কত টাকা রোজগার করো? তার প্রশ্ন আমার জন্য বিস্ময় ভরা ছিল। ভয়ের মুখে আমি সব কথা বলতে শুরু করলাম। সিস্টার, প্রতি থলের জন্য আমি 20,000 থেকে 25,000 টাকা পাই। যেদিন বেশি কেস হয় সেদিন লাখ টাকা পর্যন্ত হয়। একদিনে কখনো কখনো লাখ লাখ টাকা উপার্জন করেছি। এ কথা তার মুখ থেকে ফিসফিস করে বেরিয়ে এলো। হঠাৎ আমি তার মুখে সেই লোভ দেখলাম যা মাসখানেক আগে আমি নিজের মধ্যে দেখেছিলাম। তার দৃষ্টি তার নিজের হাতের দিকে থামল, রেখা আর ছোট্ট ছোট্ট বলি রেখার ওপর স্থির হলো। আমার মনে হলো তার মস্তিষ্কেও সেই লড়াই চলছে যা এক সময় আমার মস্তিষ্কে ছিল। তিনি একজন কড়া এবং সৎ নার্স ছিলেন, কিন্তু হয়তো তার প্রয়োজনগুলো তার সেই নিয়মানুবর্তিতা থেকে বড় ছিল। হয়তো তারও কিছু অপূর্ণ আশা ছিল যা সামান্য বেতনে পূরণ করা সম্ভব হচ্ছিল না। তিনি দীর্ঘ অদ্ভুত নীরবতার পর গভীর নিঃশ্বাস নিলেন এবং আমার দিকে তাকালেন। তার চোখে এখন কোনো দয়া বা রাগ ছিল না, শুধু এক ঠান্ডা ব্যবসায়িক ঝলক ছিল। ওঠো মৌসুমি, চোখ মোছো, তোমাকে কোনো সাজা দেওয়া হবে না। তিনি এমনভাবে বললেন যেন কোনো রায় শোনাচ্ছেন। আমি বিস্মিত হয়ে তার দিকে তাকিয়ে থাকলাম। কি কি বলছেন? আমি জিজ্ঞেস করলাম। মানে, কাল থেকে এই কাজ শুধু তুমি একা করবে না। তার এই বাক্য আমার জন্য আগের থেকে আরও বড় ধাক্কা ছিল। আমি বুঝতেই পারলাম না। সিস্টার মীরা উঠে দাঁড়ালো এবং আমার হাত ধরল। এখন কান্নাকাটি বন্ধ করো, কাজের সময় শুরু হয়ে গেছে। তুমি খুব বোকামি করে কাজ করেছ, যে কোনো সময় ধরা পড়তে পারতে, কিন্তু এখন আর এমন হবে না। তার কণ্ঠে কঠোরতা ছিল এবং কথাগুলো গোপনীয়ভাবে বলছিলেন। যখনই কোনো কেস শেষ হবে, থলে আবর্জনার পাত্রে থাকবে না। আমি সেটা তুলে নিয়ে মেডিকেল স্টোর রুমের এক কোণে রেখে দেব। সেখানে কেউ যাবে না, সেখানে সেটা সুরক্ষিত থাকবে। তোমাকে বারবার প্রসূতি বিভাগের বাইরে দাঁড়িয়ে থাকার দরকার নেই। ছুটির সময় তুমি স্টোর রুম থেকে তুলে নেবে এবং সেই লোকটাকে দিয়ে দেবে, বুঝলে? আমি তার কড়া কথা শুনে যেন জমে গিয়েছিলাম। যে মহিলাকে আমার মৃত্যুর মতো ভয় লাগতো, আজ সেই মহিলাই আমাকে রক্ষা করছে। আজ সেই মহিলাই আমার সঙ্গে কাজ করতে রাজি হয়েছে। আর এর বদলে যে টাকা আসবে তার শর্তও তিনি রাখলেন। আমাদের মধ্যে 40% ভাগাভাগি হবে। এটা কোনো দয়া ছিল না, এটা ছিল অংশীদারিত্বের প্রস্তাব। তিনি আমার অসহায়তা আর আমার ভয়কে নিজের উন্নতির জন্য ব্যবহার করেছিলেন। কিন্তু সিস্টার মিনা, এটা তো অপরাধ। আমার মুখ থেকে হঠাৎ বেরিয়ে এলো। তিনি হেসে উঠলেন, একটা তিক্ত ফাঁকা হাসি হাসতে লাগলেন। অপরাধ তো তখন ছিল না যখন তুমি একা লাখ লাখ টাকা জমাচ্ছিলে। মৌসুমি, হাসপাতালের লোকেরা এই দামি জিনিসটাকে পুড়িয়ে শেষ করে দেয়। যদি এটা কারো কাজে লাগে, সেটা কোনো ভুল জিনিস নয়। আমরা কারোর অধিকার কেড়ে নিচ্ছি না, শুধু একটা অপ্রয়োজনীয় অংশ নিচ্ছি। আমার মানা করার কোনো রাস্তা ছিল না। যদি আমি মানা করতাম তাহলে তিনি 1 মিনিটের মধ্যে ম্যানেজমেন্টে সব বলে দিতেন। আমি এক শিকারীর কাছ থেকে বেঁচে গিয়ে আরেকজন শিকারীর হাতে পড়েছিলাম। ঠিক আছে সিস্টার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি চাপা স্বরে বললাম। তিনি আমার কাঁধে হাত দিলেন। তুমি বাড়ি যাও আর চিন্তা করো না, কাল থেকে আমাদের নতুন কাজ শুরু হবে। সেদিন যখন আমি হাসপাতাল থেকে বেরোলাম, আমি একা ছিলাম না। আমার সঙ্গে এখন সেই ভুল কাজ করার আরেকজন মানুষ যুক্ত হয়েছিল, একজন পড়াশোনা জানা সিনিয়র নার্স। আমাদের এই কাজ আমাদের কোন গন্তব্যে পৌঁছে দেবে তা আমি জানি না, তবে একটা কথা স্পষ্ট ছিল, বিপদ আর উপার্জন দুটোই দ্বিগুণ হয়ে গিয়েছিল। সিস্টার মিনার প্রভাব
এবং হাসপাতালে সিস্টারদের জ্ঞানের কারণে আমাদের কাজ এখন আরও পরিষ্কার এবং কম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। তিনি জানতেন কখন কোন করিডোর খালি থাকে, কোন ডাক্তারের ডিউটি কখন পাল্টায় এবং কোন স্টোররুমের চাবি কোথায় ঝোলানো থাকে। এখন আমাকে সারাদিন প্রসূতি বিভাগের বাইরে ঘোরাঘুরি করার দরকার ছিল না। মীরা দেবী নিজেই সেই সমস্ত জিনিস সুরক্ষিত জায়গায় পৌঁছে দিতেন এবং আমি ছুটির সময় সেটা তুলে নিয়ে বেরিয়ে যেতাম। টাকা এখন জলের মতো বইতে লাগলো। যেখানে আগে আমি প্রতিদিন 500 টাকা উপার্জন করতাম, এখন সেই অঙ্ক 2 থেকে 3 লাখ টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কারণ সিস্টার মীনা তার প্রভাব খাটিয়ে অন্য অপারেশন থিয়েটার থেকেও দামি জিনিস বের করে আনতেন। আমরা ঠিক করলাম যে 40% আমার হবে এবং 80% মীরা দেবীর। কারণ বাইরের লোকেদের সঙ্গে যোগাযোগ এবং লেনদেনের দায়িত্ব আর ঝুঁকি সবই আমার উপরেই ছিল। প্রাচুর্য আমার জীবনকে পুরোপুরি পাল্টে দিয়েছিল। আমি একটা ছোট গাড়ি কিনেছিলাম। আমার বাচ্চারা শহরের ভালো স্কুলে পড়তে যেত। আমি মায়ের চিকিৎসার জন্য শহরের সবথেকে বড় ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিলাম। কিন্তু মা এখনও আমার উপর খুশি ছিলেন না। তিনি আমার দেওয়া সুযোগ সুবিধাগুলো ব্যবহার করতেন না, কিন্তু তার চোখে আমার জন্য সব সময় হতাশা আর ভয় থাকতো। মৌসুমি, এসব আর কতদিন চলবে? তিনি প্রায়ই আমাকে জিজ্ঞেস করতেন। যে জিনিসের ভিত্তি দুর্বল সেই জিনিস বেশি দিন টিকে থাকে না। মা, তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। আমি সব সময় তার কথা এড়িয়ে যেতাম। অন্যদিকে সিস্টার মীনা জীবনেও বড় পরিবর্তন আসছিল। তিনি তার পুরনো মোটরসাইকেল বিক্রি করে এখন একটি দামি গাড়ি কিনেছিলেন। এখন তিনি দামি পোশাক আর ব্র্যান্ডেড পার্স ব্যবহার করতেন। তার এই হঠাৎ পরিবর্তন হাসপাতালে সবার নজরে আসছিল। মনে হচ্ছিল সিস্টার মীনা কোনো লটারি লেগেছে। লোকেরা তাকে নিয়ে পেছনে কথা বলা শুরু করলেন। আমাদের মধ্যে এখন বন্ধুত্ব নয়, শুধু ব্যবসার সম্পর্ক ছিল। আমরা শুধু কাজের সময় কথা বলতাম, হিসেব করতাম এবং পরের প্ল্যান তৈরি করতাম। লোভ আমাদের দুজনের ওপরেই চেপে বসেছিল। মৌসুমি, এই লোকটা আমাদের খুব কম টাকা দেয়। একদিন মীরা দেবী আমাকে বললেন, এই জিনিস বাইরে লাখ টাকায় বিক্রি হয় আর আমরা শুধু 1000 টাকায় পাই। আমাদের নতুন ক্রেতা খুঁজতে হবে। না সিস্টার, এটা খুব বিপজ্জনক। আমি সঙ্গে সঙ্গে মানা করে দিলাম। যা পাচ্ছি তা কম কি? বেশি লোভ করতে গেলে ক্ষতি হবে। আমার কথা শুনে তিনি রেগে গেলেন। তুমি সব সময় ভয় পাও, তাই সারা জীবন এভাবেই কাটিয়ে দিয়েছ। টাকা উপার্জনের জন্য সাহস দরকার। তারপর সেই দিন এলো যাকে আমি ভয় পাচ্ছিলাম। হাসপাতালের ম্যানেজমেন্ট নিরাপত্তা বাড়িয়ে দিল। প্রতিটি করিডোরে, বিশেষ করে স্টোর রুম এবং পেছনের গেটে নতুন সিসিটিভি ক্যামেরা লাগানো হলো। এই খবর আমাদের জন্য কোনো বোমের চেয়ে কম ছিল না। সিস্টার, এখন আমাদের এই কাজটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া উচিত। আমি ঘাবড়ে গিয়ে মীরা দেবীকে বললাম, এই ক্যামেরাগুলো আমাদের ধরে নিতে পারে। আমাদের কাছে এত টাকা আছে যে আমরা সম্মানের সঙ্গে বাঁচতে পারি। পাগল হয়েছ মৌসুমি? তিনি আমাকে ঝাঁকালেন। টাকা কখনো যথেষ্ট হয় না, আর এই ক্যামেরাগুলো কোনো না কোনো রাস্তা আমি বার করে নেব। তুমি কোনো চিন্তা করো না। কিন্তু আমি জানতাম যে আমার জাল সংকুচিত হচ্ছে। এটা ভগবানের কাছে থেকে সতর্কতা ছিল, যা মীরা তার লোভের কারণে বুঝতে পারছিল না। সেই সপ্তাহে একদিন হাসপাতালে ডেলিভারির কেস বেশি ছিল এবং আমাদের কাছে জিনিসের পরিমাণও অনেক জমা হয়ে গিয়েছিল। মীনা, যিনি সব সময় খুব সাবধানে কাজ করতেন, সেদিন লোভ আর তাড়াহুড়োয় খুব বড় ভুল করে বসলেন। তিনি সব জিনিস আলাদা আলাদা ব্যাগে না রেখে একটা বড় মেডিকেল স্টোরের ব্যাগে ভরে দিলেন, যাতে তাড়াতাড়ি কাজ শেষ হয়। যখন তিনি স্টোর রুম থেকে সেই ভারী ব্যাগ নিয়ে বের হচ্ছিলেন, তখন একজন জুনিয়র নার্স তাকে দেখে নিলেন। তিনি নমস্কার করলেন এবং তারপর চলে গেলেন।
কিন্তু তার মনে এই প্রশ্ন রয়ে গেল যে সিস্টার মিনা একা এত বড় ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন। সেই সন্ধ্যায় যখন আমি সেই কালো গাড়ির লোকটির সঙ্গে দেখা করলাম, পেছনের গেটে গেলাম, সে খুব ঘাবড়েছিল। তাড়াতাড়ি করো, এখন এখানে নিরাপত্তা খুব কড়া হয়ে গেছে, সব জায়গায় ক্যামেরা লাগানো হয়েছে, আমার মনে হয় এটা আমাদের শেষ ডিল হতে পারে। সে টাকা আমার হাতে দিতে দিতে বলল এবং তারপর দ্রুত গাড়ি সরিয়ে সেখান থেকে চলে গেল। তার কথাগুলো আমার মনে গেঁথে গেল। শেষ ডিল? আমার মন বলছিল যে সে সত্যি বলছে, আমাদের খেলা অবশেষে শেষ হয়েছে। জুনিয়র নার্স মিসেস ডিসোজাকে সব বলে দিলেন। মিসেস ডিসোজা আগে থেকেই আমার আর মীরার উপর সন্দেহ করতেন। তিনি সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গেলেন। তিনি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে কিছুদিন আগেকার সিসিটিভি ফুটেজ বার করলেন। প্রমাণ তাদের চোখের সামনে ছিল। ফুটেজ স্পষ্ট দেখা যাচ্ছিল যে সিস্টার মিনা ডেলিভারির পর প্রসূতি বিভাগ থেকে সোজা স্টোর রুমে যাচ্ছেন এবং কিছুক্ষণ পর একটা ভারী ব্যাগ নিয়ে বাইরে আসছেন। তারপর কয়েক ঘন্টা পর আমি সেই স্টোরে গেছিলাম এবং সেই ব্যাগ নিয়ে পেছনের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। এটা প্রতিদিনের পুনরাবৃত্তি ছিল। আমাদের সমস্ত পরিকল্পনা, যাকে আমরা সুরক্ষিত মনে করতাম, এখন তা ছোট একটা স্ক্রিনে সিনেমার মতো চলছিল। পরের দিন যখন আমি সেই জিনিসটির পেছনের গেট দিয়ে আনলাম, মন আগে থেকেই খুব ঘাবড়েছিল। আমি যেই গেট থেকে বাইরে পা রাখলাম, হাসপাতালের 2 নিরাপত্তার রক্ষী আর মিস্টার ডিসোজা আমাকে ঘিরে ধরলেন। মৌসুমি, এই ব্যাগে কি আছে? মিসেস ডিসোজার কণ্ঠস্বর ছিল শক্ত এবং কড়া। এক মুহূর্তের মধ্যে আমার দুনিয়া পুরো ভেঙে চুরমার হয়ে গেল। ব্যাগটা আমার হাত থেকে মাটিতে পড়ে গেল এবং ভেতরের রক্ত মাখানো থলেগুলো বাইরে ছড়িয়ে পড়ল। গার্ডরা ঘৃণায় মুখ অন্যদিকে ফিরিয়ে নিল। আমি জানতাম যে খেলা শেষ হয়েছে। আমি সেখানেই মাটিতে বসে পড়লাম এবং কাঁদতে লাগলাম। সিস্টার মীরাকে হাসপাতালের ডিরেক্টর অফিসে ডাকা হলো। তিনি মিথ্যে বলার পুরো চেষ্টা করলেন, কিন্তু যখন ভিডিওর প্রমাণ সামনে রাখা হলো, তার সমস্ত অহংকার আর আত্মবিশ্বাস ভেঙে গেল। তার চিৎকার পুরো স্টোরে শোনা গেল। পুলিশকে ডাকা হলো। এই কেলেঙ্কারি পুরো শহরে আগুনের মতো ছড়িয়ে পড়ল। হাসপাতালের সুনামের বড় আঘাত হলো। সেই কালো গাড়ির লোকটার কোনো খোঁজ পাওয়া গেল না। যে সে বিপদ বুঝলো, সে এমনিতেই উধাও হয়ে গেছিল। আগের দিন সে সতর্কও করেছিল। এই পুরো খেলা শুধু সেই জানতো, আর এই খেলায় যে শুরু করেছিল সেই বাঁচল। মামলা চলল সিস্টার মিনা পড়াশোনা জানা এবং সিনিয়র নার্স হওয়ায় নিজের পেশাকে কলঙ্কিত করার অপরাধে আরও কঠোর শাস্তি পেলেন। আমি তার তুলনায় কম সাজা পেলাম, কিন্তু জেলে তো আমাকেও কাটাতে হয়েছিল। যা কিছু আমি উপার্জন করেছিলাম, বাড়ি, গাড়ি, টাকা, সব বাজেয়াপ্ত হয়ে গেল। আমার পরিবার আবার সেই ঝুপড়িতে ফিরে এলো, কিন্তু এবার তাদের মাথায় দারিদ্রতার মধ্যে দুর্নামের দাগও ছিল। মা সেই ধাক্কার অসুস্থ হয়ে পড়লেন এবং আমার সন্তানরা তাদের মায়ের করা পাপের শাস্তি, লোকজনের খারাপ ব্যবহার আর তাদের খোঁচার মাধ্যমে ভোগ করতে লাগলো। আজ বহু বছর পর আমি জেলের এই অন্ধকার কুঠুরির মধ্যে বসে আমার জীবনের দিকে তাকাই। আমি আমার কাজের জন্য লজ্জিত। আমি জানি যে আমি চুরি করেছি, পাপ করেছি এবং লোভে অন্ধ হয়ে গেছিলাম। আমি এর সাজা ভোগ করছিলাম এবং তা মেনেও নিয়েছিলাম। কিন্তু তারপরও আমার বাচ্চাদের সেই মুখ মনে পড়তো, যখন তারা প্রথমবার নতুন জামা কাপড় পেয়েছিল, নতুন জামা পরে স্কুলে গিয়েছিল। আমার মায়ের সেই শান্ত মুখ মনে পড়তো, যখন তিনি সব সময় মতো ওষুধ পেতেন। যা কিছু আমি করেছিলাম তার শুরুটা লোভ থেকে নয়, বরং অসহায়তা এবং ভালোবাসা থেকে হয়েছিল। আমার অপরাধ শুধু এতটুকুই ছিল যে আমি আমার বাচ্চাদের জন্য একটি উন্নত জীবনের স্বপ্ন দেখেছিলাম। আমি ভুল পথ বেছে নিলাম এবং তার ফল খুব খারাপ হলো।
কিন্তু যখন আমি রাতের অন্ধকারে আমার ঝুপড়িতে আমার ক্ষুধার্ত বাচ্চাদের মুখে দেখতাম, তখন আমার কাছে আর কোনো অন্যায় অন্যায় বলে মনে হতো না। আমি মূল্য দিচ্ছি, খুব ভারী মূল্য দিচ্ছি, কিন্তু আমার পরিবারকে দেওয়া সেই আনন্দের মুহূর্তগুলো কি সেই সাজার চেয়ে বেশি দামি ছিল? এই প্রশ্নের উত্তর হয়তো আমি এখনো পাই না। তবে একটা কথা আমি সকলকে বলতে চাই, অন্যায় আর অপরাধের দ্বারা পাওয়া ধন সম্পত্তি সুখ সুবিধা দিতে পারে, কিন্তু মানুষের শান্তি আর সম্মান চিরকালের জন্য ছিনিয়ে নেয়। বন্ধুরা, এই কাহিনী, এই প্রসঙ্গ আপনাদের দুঃখ দেওয়ার জন্য, আপনাদের কষ্ট দেওয়ার জন্য অথবা কোনোরূপ কোনো বিভ্রান্তি ছড়ানোর জন্য তৈরি করা হয়নি। এই কাহিনী তৈরি করা হয়েছে যাতে আপনারা এই কাহিনী থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং নিজেদের জীবনে সেই শিক্ষাগুলো অনুসরণ করতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে, নতুন কোনো কাহিনীর সঙ্গে। আপনাদের কি মনে হয় মৌসুমি যা করেছিল তা কি সে ঠিক করেছিল? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে, নতুন কোনো কাহিনীর সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।